ঢাকার রাজপথগুলো অদ্ভুত এক নিস্তব্ধতায় ডুবে আছে। ল্যাম্পপোস্টের হলুদ আলোয় মাঝে মাঝে দু একটি পুলিশের টহল গাড়ি সাইরেন বাজিয়ে ছুটে যায়, কিন্তু সেই শব্দ যেন কোনো গভীর ষড়যন্ত্রের ফিসফিসানিতে ঢাকতে পারে না। এই শহরের কোনো এক অভিজাত এলাকায় শীতাতপ নিয়ন্ত্রিত কাচের দেয়ালের ওপাশে বসে কিছু মানুষ ছক করছে। তারা কেউ ক্যামেরার সামনে আসে না, কেউ তাদের চেনে না, কিন্তু তাদের হাতের ইশারায় একটি রাষ্ট্রের ভাগ্য নির্ধারিত হয়। তারা হলো সেই ডিপ স্টেট, অদৃশ্য রাষ্ট্রযন্ত্র। আর এই যন্ত্রের রিমোট কন্ট্রোল যাদের হাতে, তারা সীমানার ওপারে বসে মুচকি হাসে। রাজনীতি কোনো সরল রেখায় চলে না। এটি এমন এক দাবা খেলা যেখানে বীরেরা কখনো জানতে পারে না যে তারা কেবলই বলি হওয়ার জন্য জন্ম নিয়েছে। বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে এই দাবার বোর্ডটি নিয়ন্ত্রিত হয়ে আসছে বহু দশক ধরে, বিশেষ করে সেই 1971 সালের পর থেকে। তবে এর চূড়ান্ত রূপরেখা বাস্তবায়িত হতে শুরু করে এরশাদ আমল থেকে। একটি মাস্টার প্ল্যান যাতে দেশটিতে এমন এক ধরনের লিমিটেড ডেমোক্রেসি বা নিয়ন্ত্রিত গণতন্ত্র বজায় থাকে, যার ভেতর দিয়ে খুব সন্তর্পণে বিদেশি প্রভাব, বিশেষ করে ভারতের প্রভাব বিস্তার করা যায়। বলা হয়ে থাকে, তুমি যদি তোমার প্রতিবেশীকে খুশি রাখতে না পারো তবে তোমার ধ্বংস অনিবার্য। এই একটি মন্ত্র বাংলাদেশের রাজনীতিতে গেঁথে দেওয়া হয়েছে অত্যন্ত সুনিপুণ ভাবে। তুমি ভারত বিরোধী, তাহলে তোমার রাজনৈতিক ক্যারিয়ারের সমাপ্তি এখানে। আর এই প্রভাব বিস্তারের মাধ্যমগুলো শুধু রাজনৈতিক চাপে সীমাবদ্ধ থাকেনি। দিনের পর দিন, বছরের পর বছর ধরে টাকা, নারী, গাড়ি বাড়ি কিংবা হানি ট্র্যাপের মতো ব্ল্যাকমেইলিং টুলস ব্যবহার করে দেশের শীর্ষস্থানীয় রাজনীতিকদের কিনে নেওয়া হয়েছে। তারা এমন একটি সংসদ চায়, এমন একটি সরকার চায় যারা হবে পুরোপুরি নির্ভরশীল, এমন এক পুতুল সরকার যাদের সুতো বাঁধা থাকবে দিল্লির সাউথ ব্লকে। আর এই সিস্টেমের বিরুদ্ধে যেই দাঁড়াতে চেয়েছে তাকেই সরিয়ে দেওয়া হয়েছে। হাদি ছিলেন সেই অল্প কয়েকজন মানুষের একজন যিনি এই অদৃশ্য সিস্টেমের চোখে চোখ রাখার দুঃসাহস দেখিয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন পরিবর্তন সম্ভব। তিনি এমন কিছু সত্য জনসম্মুখে এনেছিলেন যা সিস্টেমের ভিত্তিমূলে কাঁপন ধরিয়ে দিয়েছিল। কিন্তু হাদি জানতেন না যে সংসদে তিনি যাওয়ার স্বপ্ন দেখছিলেন সেখানে তার মতো মানুষের জন্য কোনো প্রবেশদ্বার রাখা হয়নি। বাংলাদেশের সংসদ সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করার জন্য তৈরি হয়নি, এটি তৈরি হয়েছে এক বিশেষ অভিজাত শ্রেণীর স্বার্থ রক্ষার জন্য। হাদি চ্যালেঞ্জ করেছিলেন সেই এস্টাবলিশমেন্টকে। আর এর পরিণতি মৃত্যু। কেন হাদিকে মরতে হলো? কারণ তিনি এমন এক ভাষায় কথা বলছিলেন যা ডিপ স্টেটের জন্য অস্বস্তিকর ছিল। তাকে থামানো জরুরি হয়ে পড়েছিল। নির্বাচন বা আইনি প্রক্রিয়া তাকে আটকানো কঠিন ছিল বলেই তাকে চিরতরে সরিয়ে দেওয়া হয়। হাদির মৃত্যু কোনো সাধারণ দুর্ঘটনা ছিল না, এটি ছিল সিস্টেমের পক্ষে একটি স্পষ্ট বার্তা। আমাদের ছকে যে আসবে না তার কোনো অস্তিত্ব থাকবে না। সংসদে যখন নতুন মুখগুলোর দিকে মানুষ তাকালো, তারা শিউরে উঠল। ঘুরে ফিরে সেই একই মুখ। 85 জন এমন এমপি যারা আগেই সংসদে ছিলেন। সেই পুরনো ঋণ খেলাপি, সেই পুরনো দুর্নীতিবাজরাই এবার নতুন পোশাকে হাজির। কেন এমন হলো? এত রক্তের, এত ত্যাগের পর কেন একই ফলাফল?